চলো আজকের আমি তোমাদের ক্লাস 10-এ যারা পাঠরত আছো তাদের জন্য আমি গোলক অধ্যায়টা শুরু করছি। পরিমিতির আমার এই চ্যানেলে কেম ম্যাথ 0987 এই চ্যানেলে আমার এই গোলক অধ্যায়টা পরিমিতির সর্বশেষ অধ্যায়। আয়তঘনটা যদিও আমি আলোচনা করিনি, আয়তঘনটা আমি আলোচনা করে দেবো কোনো একটা ক্লাসে বা কোনো দুটো তিনটে ক্লাস লাগবে। তো গোলক বা স্ফিয়ার, তো গোলক অধ্যায়টা হচ্ছে তোমাদের কোষে দেখি 12, অর্থাৎ 12 নম্বর অধ্যায়টা হচ্ছে তোমাদের গোলক বা স্ফিয়ার। তো গোলকটা কি দেখো, আমি এখানে একটা ইন্ট্রোডাক্টরি কথা বলেছি যে তোমরা সবাই বৃত্ত দেখেছো, অর্থাৎ তোমরা ধরো বৃত্ত তো এঁকেছো 19 মানে তোমাদের ক্লাস 9-এ দেখবে 19 নম্বর না 18 নম্বর অধ্যায়, না দুটো অধ্যায় ছিল 16 আর 18। তোমাদের 16 নম্বর অধ্যায় ছিল বৃত্তের পরিধি আর 18 নম্বর অধ্যায় ছিল বৃত্তের ক্ষেত্রফল। তো ওখানে তোমরা দেখেছিলে যে বৃত্তটা হলো একটা দ্বিমাত্রিক ভাবে আঁকা, যে কোনো এক মানে খাতায় যখন আমরা আঁকবো ওটাকে আমরা বৃত্ত বলবো। ওই খাতার জিনিসটা যখন, ওই খাতায় আঁকা বৃত্তটা যখন 3 ডাইমেনশনে উঠে আমাদের হাতে চলে আসবে বলের মতো, বল যেমন ধরো ফুটবল, গুলি, খেলার বল, টেনিস বল ইত্যাদি যে জিনিসপত্রগুলো, ওগুলো হচ্ছে সব এক একটা গোলক বা স্ফিয়ার, ঠিক আছে, বেলুন, ঠিক আছে। তো এই ধরনের যে জিনিসপত্র সেগুলো হচ্ছে সব গোলক, অর্থাৎ 2 ডাইমেনশনে যেটাকে আমরা বৃত্ত বলি, 3 ডাইমেনশনে ওটাকে আমরা গোলক হিসাবে বিবেচিত করি। বৃত্তর থেকে গোলক কিছুটা আলাদা, সম্পূর্ণ বলবো না, কিছুটা আলাদা, কিছু কিছু কনসেপ্ট সেম, কিছু কিছু কনসেপ্ট একটুখানি আলাদা বৃত্তর থেকে। তো চলো দেখো, আমি গোলকের যে ফর্মুলা আছে, দেখো গোলকের মানে বেশি ফর্মুলা নেই, গোলকের দুটো করে ফর্মুলা আছে, আয়তন আর সমগ্রতল। কেননা দেখো সমগ্রতলটাই কিন্তু পার্শ্বতল, শুধুমাত্র অর্ধগোলকের ক্ষেত্রে আলাদা কেস হবে। তো সেটা আমি আলোচনা করছি, ফর্মুলাগুলো আলোচনা করছি এবারে। তোমার গুরুত্ব দিয়ে শোনো, এগুলো নোট ডাউন করে রাখবে যেমনভাবে আমি লিখেছি। দেখো প্রথমে আমি গোলক নিয়ে আলোচনা করেছি যে আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব, ঠিক আছে। এগুলো তোমরা মুখস্থ করবে, নালে হবে না। এইটা হচ্ছে ধরো একটা গোলক 3 ডাইমেনশনে ভাবো, আর গোলকের কেন্দ্র থেকে তার পরিধি পর্যন্ত যে দৈর্ঘ্য, এটাকে ব্যাসার্ধ বলি আমরা, আর এই পুরোটা ব্যাস। তাহলে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে তার আয়তনের ফর্মুলা হবে 4/3 পাই আর কিউব। আর বক্রতল বা সমগ্রতল ভেবে দেখবে, একটা ফুটবলের যেটা বক্রতল সেটাই সমগ্রতল, ঠিক আছে। তার কারণ অন্য কোনো তলও নেই, একটাই তো তল, গোলকের তো একটাই তল, তলের সংখ্যা একটা, বাইরে যেটা শুধু। তাহলে বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল দুটোই সেম, সেটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার। অর্থাৎ তোমাকে যদি গোলকের বক্রতল বার করতে বলে তার মানে সমগ্রতল, আবার সমগ্রতল বার করতে বলছে মানেই বক্রতল, দুটোরই সেম ফর্মুলা 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো আমি এটা আলোচনা করছি অর্ধগোলক বা হেমিস্ফিয়ার বা হাফ স্ফিয়ারও বলে অনেকে, হাফ সার্কেল যেটাকে আমরা বলতাম ওখানে অর্ধবৃত্ত, এখানে আমরা সেটাকে অর্ধ গোলক বলছি। ধরো একটা তরমুজকে, একটা গোলাকার তরমুজ, সেটাকে তুমি মাঝখান থেকে ছুরি দিয়ে বা কিছু একটা দিয়ে তুমি অর্ধেক করে দিলে, তাহলে দেখবে তুমি একটা অর্ধ গোলক পাবে। আচ্ছা তরমুজ কিন্তু একটা গোলকের উদাহরণ, তাহলে তরমুজকে যদি তুমি মাঝখান দিয়ে কেটে দাও, তবে পুরোপুরি গোলাকার হতে হবে, যদি ওটা লম্বা হয় তাহলে তো ওটা অবশ্যই গোলক না, ওটা উপবৃত্তাকার হয়ে যাবে। কিন্তু একটা গোলাকার তরমুজকে যদি তুমি মাঝখান থেকে কাটো, তাহলে সেটা তোমার একটা অর্ধগোলক হয়ে যাবে প্রতিটা পার্ট, ঠিক আছে। তো দেখো অর্ধগোলকের আয়তনটা কী হয়ে যাবে 2/3 পাই আর কিউব। কেন, দেখো গোলকের আয়তনের ফর্মুলা কী ছিল 4/3 পাই আর কিউব, এখানে খালি 2/3 অর্থাৎ 2 দিয়ে ভাগ হয়ে গেল, ওটাকে 2 দিয়ে ভাগ হয়ে গেলে এটা 2/3 পাই আর কিউব হয়ে গেল। আচ্ছা সমগ্রতলের ক্ষেত্রফল দেখো, এখানটা 4 পাই আর স্কোয়ার সমগ্রতলের ক্ষেত্রফল। এবারে এখানে দুটো কেস আছে, যদি নিরেট হয় তাহলে দেখো, আচ্ছা ধরো একটা তরমুজ তুমি কাটলে, তাহলে তরমুজ কাটলে ধরো এটা হচ্ছে সেই গোলাকার তরমুজটা ছিল পুরো নিচটা, তুমি মাঝখান দিয়ে কেটে দিলে চাকু দিয়ে, তাহলে নিচে তো একটা লাল স্তর আছে এখনো, সেই নিচে যে লাল স্তরটা আছে ওটা তো একটা বৃত্তাকার তলটা আছে এখনো। এবার তরমুজ ধরো ওখান দিয়ে তুলে নিলে, তাহলে ভেতরটা ফাঁকা হলো হয়ে গেল, তার ফলে কি হলো তোমার ওটা নিরেট রইল না। নিরেট মানে হচ্ছে সমস্ত জায়গায় ভরাট আছে, আর নিরেট বা নিরেট না বা ফাঁপা মানে হচ্ছে ভেতরটা ফাঁপা, কিছু নেই, হাওয়া আছে শুধু। তাহলে তোমার সমগ্রতলের ক্ষেত্রফলটা মানে দুটো ফর্মুলা হতে পারে, যদি নিরেট হয় তাহলে 2 পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার। কেন, এইটা হচ্ছে 2 পাই আর স্কোয়ার মানে এই সাইডটা, ঠিক আছে, এই সাইডটা হচ্ছে তোমার 2 পাই আর স্কোয়ার, এই যে এইটা 2 পাই আর স্কোয়ার, আর নিচটা যেহেতু একটা বৃত্ত, তাহলে একটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, তার মানে 2 পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার মানে 3 পাই আর স্কোয়ারটা হচ্ছে আমার সমগ্রতলের ক্ষেত্রফল, যদি ওই অর্ধগোলকটা নিরেট হয়। অর্থাৎ
তোমার যেমন বললাম আমি তরমুজ, যেমন বললাম ধরো গুলি। ফুটবল কিন্তু না, ফুটবল কিন্তু নিরেট না, ঠিক আছে, ভেতরে হাওয়া থাকে, হলো। তো এই ধরনের জিনিসপত্রগুলো তোমার সমগ্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে 3πr² যদি নিরেট হয়। আর সমগ্রতলের ক্ষেত্রফলটা হয়ে যাবে 2πr², অর্থাৎ শুধু ওপরেরটা। যেমন ধরো বাটি, বাটির ক্ষেত্রে দেখবে তুমি শুধুমাত্র বাইরের তলটাই থাকে, ভেতরটা ফাঁকা থাকে, অর্থাৎ ভেতরটা কিছুতেই ভরা থাকে না। হ্যাঁ, এবারে ভেতরে যদি আমি কোনো তরকারি দিয়ে পুরো টুবু টুবু বা জল দিয়ে যদি পুরো টুবু টুবু ভরে দিই, তাহলে সেই ধরনের অর্ধগোলকটা কিন্তু একটা তল থাকবে, জলের যে তলটা সেটাও তো অর্ধগোলকের সাথেই থাকবে। তো সেই তলটা অ্যাড হয়ে গিয়ে ওটা কিন্তু নিরেট হয়ে যাবে। যখন ভেতরে কোনো মালকড়ি থাকবে, কোনো কোনো জিনিস আয়তনে থাকবে, মানে মানে তোমার জায়গা বরাদ্দ করে নেবে, তখন সেটা নিরেট। আর ফাঁপা মানে কিছু থাকবে না যদি। তো একটা বাটি কিন্তু একটা ফাঁপা অর্ধগোলকের উদাহরণ। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলটা সেক্ষেত্রে হয়ে যাবে 2πr²। শুধুমাত্র ওপরের পার্টটা ক্যালকুলেট হবে, নিচেরটা হবে না, ঠিক আছে। চলো নেক্সট দেখো, যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ফাঁপা গোলক বা হলোস্ফিয়ার। হলোস্ফিয়ার বলতে ভেতরে কোনো তোমার মালকড়ি নেই, ফাঁপা, ঠিক আছে। আচ্ছা, তোমরা ডোনাটকে ধরে নিতে পারো। দেখবে অনেক ধরনের মালপো আছে যেগুলো তোমার ভেতরটা ফাঁকা আর বাইরেটা তোমার টিউবের মতো, অনেকটা সলিনয়েডের মতো। তো যাই হোক, সেই ধরনের গোলকগুলোকে ফাঁপা গোলক বলে, ঠিক আছে, ফাঁপা গোলক বলে। তো ফাঁপা গোলকের তোমার আয়তন, মানে ধাতুর আয়তনটা কত হয় বলো তো। দেখো এইটা ধরো, তোমার ধাতুটা এই অংশটাতে আছে, ধাতুটা এই অংশতে আছে। তাহলে আমি কি লিখেছি যে কেন্দ্র থেকে ভেতরের মানে ব্যাসার্ধটা হচ্ছে স্মল আর, আর কেন্দ্র থেকে বাইরের ব্যাসার্ধটা হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে পুরো গোলকটার আয়তনটা হচ্ছে 4/3πr³, আর ভেতরের গোলকটার আয়তনটা হচ্ছে 4/3πr²। তাহলে আমার যদি এই অংশের আয়তনটা চাই, তাহলে পুরোটার থেকে ভেতরেরটা বাদ দিয়ে দেবো, মাইনাস করে দেবো। তাহলে 4/3πR³ মাইনাস 4/3πr³, তার মানে 4/3πR³ মাইনাস r³ এই আয়তনটা হয়ে যাবে আমার ফাঁপা গোলকের আয়তন, ঠিক আছে। তো দেখো, যেখানে ক্যাপিটাল আরটা হচ্ছে গোলকটির বহির্ব্যাসার্ধ, অর্থাৎ ভেতর থেকে বাইরের দিকের ব্যাসার্ধ, আর স্মল আরটা হচ্ছে ভেতর থেকে ভেতরের দিকের ব্যাসার্ধ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, নিরেট গোলক বা সলিড স্ফিয়ার। এটা নিয়ে বলার কিছু নেই, এই পয়েন্টটা আমি ভুল করে লিখে ফেলেছি। নিরেট গোলক হচ্ছেই গোলক বা স্ফিয়ার। এবারে আমার প্রথমে ওটা নিরেট গোলক লেখা উচিত ছিল, প্রথমে যে ফর্মুলাটা আলোচনা করেছিলাম ওটাই নিরেট গোলক লেখা ছিল। নিরেট গোলকের আয়তন সব কিছুই তোমার গোলকের মতোই, ঠিক আছে, কিছু চেঞ্জ নেই। আচ্ছা, এবারে কিছু জিনিস দেখো আমি আলোচনা করেছি, সেটা হচ্ছে একটি ধাতু নির্মিত অর্ধগোলাকৃতি পাত্রে, যেমন ধরো বাটি, তাহলে মুখের বাইরের দিকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর। এই যে ধরো এটা বাটি, তাহলে কেন্দ্র থেকে বাইরের, এ দেখো এই অংশটাতে ধরো স্টিল আছে, এই যে অংশটা দেখতে পাচ্ছ দাগ 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 দেওয়া, স্টিল আছে। আর এইটা হচ্ছে বাটির বাইরের অংশ, আর এটা হচ্ছে ভেতরের অংশ। তাহলে তোমার এই কেন্দ্র থেকে বাইরের অংশ পর্যন্ত যেটা, এটাকে আমি ক্যাপিটাল আর বলছি, এই যে এইটা ক্যাপিটাল আর। আর বাইরে থেকে ভেতরে পর্যন্ত ওটাকে বলছি আমি স্মল আর। তাহলে যদি তাই হয়, তাহলে ধাতুর পুরুভাব কত, ধাতুটা কতটা পুরু, ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। এই পুরোটার থেকে ছোটটা বাদ দিয়ে দিলাম, তাহলে এইটুখানি পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা, পাত্রটিতে ধাতুর আয়তন, এটা তো বলার কিছু নেই। দেখো যেহেতু এটা অর্ধগোলক, তাহলে অর্ধগোলকের ধাতুর আয়তনটা কি হবে, পুরোটার থেকে মানে বাইরের অর্ধগোলকের আয়তন থেকে ভেতরে অর্ধগোলকের আয়তন বাদ দিয়ে দিলে ধাতুর আয়তনটা পেয়ে যাবো, অর্থাৎ 2/3πR³ মাইনাস 2/3πr³ হয়ে গেল। নেক্সট দেখো, সমগ্রতল। তো দেখো সমগ্রতলের ক্ষেত্রফলটা বের করাটা একটুখানি কনসেপ্টে রাখতে হবে। সমগ্রতলের ক্ষেত্রফল কিন্তু ফর্মুলাটা হচ্ছে এইরকম, যে পাই ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। অর্থাৎ এই ধরো তুমি যখন একটা বাটিকে ধরো আমি এভাবে উল্টো করে ধরো রেখে দিয়েছি নিচে, তাহলে এইভাবে আঁকলে ধরো এটা হচ্ছে বাটিটাকে আমি নিচে ধরো রেখেছি, তাহলে এইরকম হবে। তো তাহলে এই পার্টটার ক্ষেত্রফলটাও তো ক্যালকুলেট হবে সমগ্রতলে, এই পার্টটার ক্ষেত্রফলটা ক্যালকুলেট হবে। আর ভেতরে যে পার্টটা আছে ওটার ক্ষেত্রফলটাও ক্যালকুলেট হবে, এই নিচের প্লেটটা। আর বাইরে যে পার্টটা আছে তারটাও ক্যালকুলেট হবে। তাহলে এই পার্টটার ক্ষেত্রফলটা হচ্ছে, দেখো কেন্দ্র থেকে ভেতরের ব্যাসার্ধ স্মল আর, আর কেন্দ্র থেকে বাইরের ব্যাসার্ধটা হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে এইটুখানি অংশের আয়তন মানে ক্ষেত্রফল কত, পাই ক্যাপিটাল আর স্কোয়ার থেকে পাই স্মল আর স্কোয়ার, অর্থাৎ পুরো বড় বৃত্তটার থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফল বাদ দিয়ে দিলাম। এই যে এটা হয়ে গেল পুরো অংশের আয়তন, মানে এই যে এইটার আয়তনটা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার 2πr², মানে বাইরের দিকের যে অংশটা সেটার, আর 2π স্মল আর স্কোয়ার, অর্থাৎ ভেতরের দিকে যে অংশটা সেটা হচ্ছে তোমার এই 2π স্মল আর স্কোয়ার।
তাহলে সমগ্রতল হয়ে গেল। তাহলে এটা ধরো একটা বাটি, তাহলে এই ভেতরের অংশের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে 2 পাই স্মল আর স্কোয়ার। এবারে এই যে ওপরের যে অংশটা সেটা হয়ে যাচ্ছে পাই আর স্কোয়ার মাইনাস পাই, মানে পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস পাই স্মল আর স্কোয়ার। আর বাইরের অংশেরটা হচ্ছে তোমার 2 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। ঠিক আছে, তো এটাই হয়ে গেল তোমার তোমার সমগ্রতলের ক্ষেত্রফল কিসের, অর্ধগোলকের। ঠিক আছে, তো এই ফর্মুলাগুলোকে মাথায় রেখে আমরা এবারে অধ্যায় ঢুকি। চলো দেখো, আমরা কোষে দেখি 12 অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের কখানা অঙ্ক করা যায় দেখা যাক। তো দেখো, কোষে দেখি 12। আচ্ছা, গোলক অধ্যায়ের অঙ্কগুলো সলভ করার একটা মানে ছোট্ট ট্রিক্স এটা মাথায় রাখবে। তোমাদের গোলকের কিন্তু একটাই ভ্যারিয়েবল, অর্থাৎ একটাই চল আছে, সেটা কি, সেটা হচ্ছে ব্যাসার্ধ বা স্মল আর। আর খুব বড় জোর হলে অর্ধগোলক বা ফাঁপা গোলকের ক্ষেত্রে তোমার ক্যাপিটাল আর স্মল আর এই দুটো জিনিস আসতে পারে, এই দুটো ভ্যারিয়েবল হতে পারে। অর্থাৎ এক একটা অঙ্কতে একটাই ভ্যারিয়েবল থাকবে ব্যাসার্ধ, আর কয়েকটা অঙ্কতে ক্যাপিটাল আর স্মল আর, অর্থাৎ দুটো ভ্যারিয়েবল থাকবে। দেখো, গোলক অধ্যায়টা হচ্ছে এই বইয়ের পরিমিতির সমস্ত যে কটা পরিমিতির অধ্যায় আছে তার মধ্যে সবচেয়ে সহজ অধ্যায়, আর পরীক্ষাতে আসেও গোলক অধ্যায় থেকে প্রশ্ন। তো চলো আমি প্রথম অঙ্কটা পড়ে নিই রিডিং। বলছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল। এর করার না করলেও তোমরা পারবে, ফর্মুলা লিখে দিয়েছি, ব্যাসার্ধ বলে দিয়েছে। দেখো, আমার একটাই ভ্যারিয়েবল দরকার ছিল, তাই বলে দিয়েছে, কোনো কাজই নেই, বুঝিয়ে দেবো ফর্মুলায়। তাহলে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে 10.5 সেমি, আমার কাছে চেয়েছে তার সমগ্রতলের ক্ষেত্রফল। চলো দেখো, তাহলে গোলকটির ব্যাসার্ধ আর সমান সমান আমাকে বলে দিয়েছে 10.5 সেমি। দেখো, যখন তোমাকে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে বলবে, যখন তোমাকে কিছু না বলে দেবে, তখন তুমি নিরেট ধরেই অঙ্কটা করবে, অর্থাৎ নিরেট গোলক ধরেই অঙ্কটা করবে। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, 4 পাই আর স্কোয়ার। আমি আগের পৃষ্ঠায় লিখিয়েছি, গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। অর্ধগোলক না বললে ওইসব কিছু ভাববেই না। তাহলে 4 পাই আর স্কোয়ার ফর্মুলায় ফেললাম, 4 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 10.5 ইন্টু 10.5। পয়েন্ট তুললাম, 10 নামলো দুটো, কাটাকুটি করার পরে এইরকম একটা ফিগার আসলো। কাটাকুটিটা বোঝাচ্ছি না, ক্লাস 10-এ পড়ো তোমরা, কাটাকুটি ভালোই পারো, ওই নিয়ে আলোচনা করছি না আর। তো যা বেরোলো, অর্থাৎ 22 ইন্টু 3 ইন্টু 21, এগুলোকে গুণ করার পরে 66 ইন্টু 21, তার মানে আমার উত্তর দেখো বেরিয়ে গেল 1386 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ আমার ওই যে গোলকটা দিয়েছে, ওই গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলটা আমার হয়ে গেল কত, আমার সমগ্রতলের ক্ষেত্রফলটা হয়ে গেল 1386 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো, ব্যাসার্ধ দিয়ে দিয়েছিল, ইজিলি 4 পাই আর স্কোয়ার ফর্মুলা বসালাম, আর এর ভ্যালু আর এর জায়গায় বসিয়ে দিলাম, আমার আনসার চোখের সামনে ভেসে উঠলো 1386 বর্গ সেমি। চলো নেক্সট অঙ্কটা পড়ে নিই। এই 2 এর দাগের অঙ্কটা দেখো কি বলছে। বলছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমিতে 17 টাকা 50 পয়সা হিসাবে 431 টাকা 20 পয়সা লেগেছে। মানে দেখো, তোমাকে কিন্তু ইনডাইরেক্টলি সমগ্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে। একটা চামড়ার বল তৈরি করতে চামড়া যেটা লাগবে, চামড়াটা তো সমগ্রতলেই দিয়েছে, নালে বলটা তো ফিল আপ হবে না। তাহলে চামড়ার বলটা, ওই চামড়াতে ওই যে চামড়াটার ক্ষেত্রফল, অর্থাৎ ওই যে সমগ্রতলের ক্ষেত্রফলটা, মানে যে চামড়াটা দিয়ে বলটা তৈরি হয়েছে, সেটাই তো বলে ওই ওই মানে চামড়ার বলে সমগ্রতলের ক্ষেত্রফল। অর্থাৎ আমার 1 বর্গ মিটারে, মানে তোমার এত টাকা খরচ হয় 1 বর্গ সেমিতে, ঠিক আছে, তাহলে এত টাকা কততে খরচ হয়, যততে হবে, যত বর্গ সেমিতে হবে, সেটাই হয়ে যাবে এই চামড়ার বলে সমগ্রতলের ক্ষেত্রফল। অর্থাৎ আমাকে 4 পাই আর স্কোয়ার বলে দিয়েছে, আমি ওখান দিয়ে আরটা বের করে নেবো। কী চেয়েছে, বলটির ব্যাস, অর্থাৎ আর বের করে নিলে ওটাকে 2 দিয়ে গুণ করে দেবো 2 আর, আমার ব্যাসের দৈর্ঘ্য পেয়ে যাবো 2 আর এর দৈর্ঘ্য কত হবে। চলো অঙ্কটা করে নিই। তাহলে দেখো, 17.50 টাকা খরচ হয় 1 বর্গ সেমিতে, মানে চামড়ার বলটা তৈরি করতে। 1 টাকা খরচ হয় 1/এত বর্গ সেমিতে, তাহলে আমার টোটাল বলটা তৈরি করতে এত টাকা খরচ হয়েছে 431.20 টাকা। তাহলে এটা খরচ হয় কত বর্গ সেমিতে, গুণ হয়ে গেল, যেহেতু দুটোরই পয়েন্টের পরে দুটো ডিজিট আছে, এর জন্য দুটো পয়েন্ট উঠে গেল, কিছু বসানোর দরকার নেই। বসালেও তুমি যদি 100 ওপর নিচে বসাও তাও সেটাও কেটে যাবে। তাহলে 4312 ডিভাইডেড বাই তোমার 175 এত বর্গ সেন্টিমিটার হয়ে গেল আমার কি, আমার সমগ্রতলের ক্ষেত্রফল। এবারে যেহেতু আমি গোলাকার বলটির ব্যাসার্ধ জানি না, ওটাই তো চেয়েছে, ব্যাস চেয়েছে, তাহলে ব্যাসার্ধটা ধরে নিলাম আর। এবারে আমার সমগ্রতলের ক্ষেত্রফলটা হিসাব মতো আমি বের করলাম একটু আগে। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমান 4312 ডিভাইডেড বাই 175, সেটাই আমি বের করলাম ক্যালকুলেশন করে। আর সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা গোলকের কি, 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে, এখান দিয়ে আর এর ভ্যালুটা আমাকে সলভ করতে হবে। চলো
তাহলে 4 ইন্টু পাইয়ের ভ্যালুটা বসিয়ে দিলাম 22/7 ইন্টু আর স্কোয়ার ইকুয়ালস টু 4312 ডিভাইডেড বাই 175। তাহলে আর স্কোয়ারকে বাদিকে রাখলাম আর বাকিগুলোকে সবকটাকে ডান দিকে পাঠিয়ে দিলাম। এবারে এদিকে দেখো কাটাকুটি করার পরে আমার এই ধরনের ফিগার চলে আসলো 49/25। কাটাকুটি যারা বুঝতে পারছো না দেখিয়ে দিয়ে দেখো, 7 দিয়ে এটাই কাটলাম 25 হলো। আচ্ছা 2 দিয়ে কাটলাম, আচ্ছা 11 দিয়ে কাটলাম, 11 দিয়ে আচ্ছা প্রথমে মনে হয় এটাকে প্রথমে এই 4 দিয়ে কেটেছি, 4 একে 4, তারপরে শূন্য বসিয়ে 31কে 4 7 28, 3 হয়েছে 32, 4 8 32, তারপরে এটাকে 11 দিয়ে কেটেছি, 9 11 99, 8 11 88, তারপরে 2 দিয়ে কেটেছি 98কে 49, তাহলে 49/25 হলো। আর স্কোয়ার সমান সমান, তাহলে আর সমান সমান কত হবে, √49/25। আর সমান সমান হয়ে যাবে √49/25। আচ্ছা √49/25 মানে কত আশা করি তোমরা জানো। 49-এর রুট হচ্ছে 7 আর 25-এর রুট হচ্ছে 5, অর্থাৎ 7/5 হয়ে যাবে আমার আর এর ভ্যালুটা। তাহলে আর এর ভ্যালুটা 7/5 বেরিয়ে গেল, তাহলে ব্যাস হয়ে গেল আমার 2 × 7/5, তার মানে 14/5। এবারে আমি ভাগ যদি করি, ভাগ করলে দেখো আমার কত হয়ে গেল 2.8, অর্থাৎ আমার ব্যাসের দৈর্ঘ্যটা বেরিয়ে গেল 2.8 সেন্টিমিটার। ঠিক আছে, দেখো তাহলে দুয়ের দাগের অঙ্কটা দেখতেই পাচ্ছ, একদমই সহজ অঙ্ক ছিল, একটুখানি ভাবলেই কিন্তু তোমরা পেরে যেতে। তো যাই হোক, আমাকে ঘুরিয়ে ফিরিয়ে সমগ্রতল বলে দিয়েছিল, আমি সেই সমগ্রতলটাকে মানে ইউজ করে, মানে কন্ডিশনটাকে ইউজ করে আমি আর এ ভ্যালু বার করলাম। আমার ব্যাস চেয়েছিল, ব্যাস মানে হচ্ছে 2r, 8 দিয়ে 2কে গুণ করে দিলাম, যা বেরোলো ওটাকে ভাগটাগ করে পয়েন্টে আনলাম, 2.8 সেন্টিমিটার উত্তর হয়ে গেল। চলো নেক্সট অঙ্কটা দেখি। দেখো এটা কি বলছে, স্কুলে শর্ট পাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি। মানে যে লোহার বলটা ছোড়ার যে একটা মানে একটা যে ইভেন্ট হয়, যে শর্ট পাট বলে ওটাকে, যে বড় বড় ছেলেরা যেগুলো ছোড়ে আর কি, মেয়েরাও ছোড়ে। তো যাই হোক, আমি মেয়েদেরকে কোনো মতেই ছোটো মানে ইন্টেনশন ছিল না, আমি প্রথমে ছেলে বলে ফেলেছি, ক্ষমা করো তার জন্য। শর্ট পাট ছেলে মেয়ে যে কেউ খেলতে পারে। তো যাই হোক, স্কুলে শর্ট পাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। বলটিতে কত ঘন সেমি লোহা আছে? তাহলে আমাকে যে গোলাকার বলটি আমি ছুঁড়ি সেই বলের ব্যাসের দৈর্ঘ্যটা বলে দিয়েছে, মানে 2r সমান বলে দিয়েছে 7। ওখান দিয়ে r সমান হবে 7/2, অর্থাৎ ব্যাসার্ধ পেয়ে গেছি। আমার চেয়েছে কত ঘন সেমি লোহা আছে। ঘন সেমি মানে আয়তন, ঘন মানে আয়তন, অর্থাৎ আমি আয়তন বের করলেই কিন্তু আমার অঙ্কটা হয়ে যাবে। ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, সরি ব্যাস দিয়ে দিয়েছে, ব্যাসার্ধ পেয়ে যাব, আর আয়তনটা বের করে নেবো আমি, আনসার হয়ে যাবে। চলো তাহলে দেখো, গোলাকার বলের ব্যাস সমান সমান 2r সমান সমান তোমার 7 সেমি, তার মানে ব্যাসার্ধ সমান 7/2 সেমি। ঠিক আছে, তাহলে আয়তন সমান কত হবে, 4/3 পাই আর কিউব। তার মানে 4/3 পাইয়ের ভ্যালু 22/7 ইন্টু আর কিউব, মানে আর মানে হচ্ছে 7/2, কিউব মানে 7/2 3বার। কাটাকুটি করে দেখো কি বেরোলো ওদিকে। দেখো কাটাকুটি করার পরে ওপরে আসলো 49 × 11 আর নিচে আসলো 3। 49 আর 11 গুণ হলে হচ্ছে 539/3, এটাকে ভাগ করলে ভাগফল হচ্ছে 179 আর ভাগশেষ হচ্ছে 2। তাহলে এটাকে লেখা যায় 179/2 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ এটা কি হলো, দাঁড়াও, আমার কাছে কি চেয়েছিল, ঘন সেমি, তো এটা সরি, এটা বর্গ না, আই এম এক্সট্রিমলি সরি, এটা ঘন সেমি হবে। ঠিক আছে, চলো তাহলে আমার তো যেহেতু আয়তন চেয়েছিল, ওই জন্য আমার এককটা হয়ে যাবে ঘন সেমি। তাহলে দেখো ব্যাসার্ধ বের করে নিলাম, আর আয়তনের তো একটাই ফর্মুলা। তোমাকে তো বললামই যে গোলকের অঙ্ক সবচেয়ে সহজ, তার কারণ হচ্ছে এখানে একটাই ভ্যারিয়েবল, সেটা হচ্ছে আর। তুমি যদি কোনোভাবে আর বের করতে পারো, তোমাকে পৃথিবীর যে কোনো ধরনের গোলক দিয়ে দিই, হ্যাঁ, তোমার যদি আর জানা থাকে তুমি যা ইচ্ছা তাই করতে পারো সেই গোলক নিয়ে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। এই অঙ্কটা কি বলছে, 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত হবে তা নির্ণয় করি। অর্থাৎ আমি 28 সেমি দৈর্ঘ্যের একটা ব্যাস বিশিষ্ট একটা নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে ডুবিয়ে দিলাম, তাহলে কতটা জল অপসারিত হবে বা সরিয়ে যাবে। তা আর্কিমিডিসের নীতি তো তোমরা পড়েছো, হ্যাঁ, যে বস্তুর আয়তন সমান সমান বস্তু দ্বারা অপসারিত জলের আয়তন। অর্থাৎ আমি যদি বস্তুর এই যে গোলকটা দিয়ে দিয়েছে নিরেট গোলকটা, এটার আয়তন বের করা মানেই কতটা জল অপসারিত হবে সেটা পেয়ে যাবো। এবারে আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে আমার আর জানতে হবে, তার মধ্যে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বলে দিয়েছে, অর্থাৎ ব্যাসার্ধ 14 সেমি, অর্থাৎ আমার কিন্তু অঙ্ক হয়ে গেছে। আমার আয়তন বের করতে হবে 4/3 পাই আর কিউব, আর এ ভ্যালুটা বলেই দিয়েছে ইনডাইরেক্টলি, আর এ ভ্যালুটা বের করে নিয়ে 4/3 পাই আর কিউবে আর এর জায়গায় বসিয়ে দেবো, আমার আনসার চোখের সামনে ভেসে উঠবে। চলো তাহলে গোলকের ব্যাস 2r সমান সমান 28 সেমি,
তার মানে আর সমান সমান 14 সেমি। তাহলে গোলকটি আয়তন সমান 4/3 পাই আর কিউব। আর এর ভ্যালুটা 14 বসিয়ে দিলাম, 14 ইন্টু 14 ইন্টু 14, তাহলে 7 দিয়ে 14 কাটলাম 2, ওপরে ওপরে গুণ করলাম, করে হলো 34,496। প্রথমে করেছিলাম ওটা ভুল হয়েছিল, অন্যমনস্ক হয়ে গেছিলাম, 7 দিয়ে 14 কেটে 2, যাই হোক ওপরে ওপরে গুণ করলাম 34,496 আর নিচে 3, ভাগ করার পর দেখো এই ধরনের কিছু একটা বেরোলো 11,498, আর এদিকে মানে ভাগফল বেরিয়েছে আর ভাগশেষ বেরিয়েছে 2, ঠিক আছে। তাহলে তোমার উত্তর হয়ে গেল তোমার 11,498.2 ঘন সেন্টিমিটার, অর্থাৎ অপসারিত জলের আয়তন। এবার এটা তো বস্তুর আয়তন, বস্তুর আয়তনটাই তো, বস্তুর আয়তন যতটা হবে ততটা আয়তনের জলই তো বাইরে বেরিয়ে যাবে, অর্থাৎ অপসারিত জলের আয়তন হয়ে যাবে 11,498.2 ঘন সেমি। চলো নেক্সট অঙ্ক দেখো, 5 দাগের অঙ্কটা কি বলছে, কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলানোর সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলো, তাহলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্রতালে ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। অর্থাৎ একটা ধরো বেলুন আছে, যখন একটু ছোট কম ফুলিয়েছি তখন তার ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে 7 সেমি। এবার ধরো বেলুনটা আমি ফুলিয়েছি অনেকটা বড় করেছি, তখন তার ব্যাসার্ধের দৈর্ঘ্য হয়ে গেছে 21 সেমি। তাহলে বলেছে যে প্রথমে যখন মানে ছিল বেলুনটা তখন তার সমগ্রতলের ক্ষেত্রফল, আর পরে এই 21 সেমি যখন ব্যাসার্ধ হয়ে গেছে ফুলে তখন তার সমগ্রতলের ক্ষেত্রফল, এই দুটো অনুপাত বার করতে বলেছে। তাহলে আমার প্রথমে ব্যাসার্ধ বলে দিয়েছে 4πr² বার করব, দ্বিতীয় ব্যাসার্ধ বলে দিয়েছে 4πr² বার করব, দুটো অনুপাত করে দেবো, আমার উত্তর বেরিয়ে যাবে। চলো তাহলে দেখো, পূর্বে অর্থাৎ যখন আমি ফোলাইনি তখন তার পূর্বে গোলাকার বেলুনের ব্যাসার্ধ আর সমান 7 সেন্টিমিটার দিয়ে দিয়েছে, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল সমান 4πr², তার মানে 4π ইন্টু 7² মানে 4π ইন্টু 49 বর্গ সেন্টিমিটার। নেক্সট পরে, অর্থাৎ গোলাকার বেলুনটা যখন আমি ফুলিয়েছি, তাহলে গোলাকার বেলুনের ব্যাসার্ধ পরে হয়েছে বলে দিয়েছে আর সমান সমান 21 সেমি, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে 4π ক্যাপিটাল আর স্কয়ার। যেহেতু ধরো এটা বড় আগেরটার চাইতে, তাই জন্য ক্যাপিটাল আর দিয়ে বুঝিয়েছি, তুমি চাইলে R1 R2 তোমার নাম দিয়েও ধরতে পারো, কোনো ব্যাপার না, দুটো আলাদা হতে হবে। চলো তাহলে 4π ইন্টু 21² মানে 441, তাহলে এত বর্গ সেন্টিমিটার হয়ে গেল আমার পরে, অর্থাৎ বেলুনটা ফোলানোর পরে সমগ্রতল। তাহলে বেলুনের পূর্বের সমগ্রতল ইস টু বেলুনের পরের সমগ্রতল সমান সমান, পূর্বের সমগ্রতল হচ্ছে 4π ইন্টু 49 বের করেছি, ইস টু বেলুনের পরের সমগ্রতল 4π ইন্টু 441, 4π ক্যান্সেল হয়ে গেল, 49 41, 1 আর 9 দিয়ে ক্যান্সেল হয়ে গেল, তার মানে 1:9, এটাই আমাদের রিকোয়ার্ড আনসার। অর্থাৎ বেলুনের পূর্বের সমগ্রতলের ক্ষেত্রফল ইস টু বেলুনের পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত ইজ ইকুয়ালস টু 1:9। চলো নেক্সট অঙ্ক, এই ভালো করে দেখো এখানে কি বলেছে দেখো, অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে, আগে ফর ক্লিয়ারেন্স আগে বলে নি, বাটি একটা কি ধরনের গোলক, অর্ধগোলক, ফাঁপা, ভেতরে কিছু নেই, তাহলে তো ওটা বাটি হবে না, ওটা অন্য কিছু হয়ে যাবে। যাই হোক, তাহলে অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.2 বর্গ সেন্টিমিটার পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি, অর্থাৎ তুমি ব্যাসার্ধের দৈর্ঘ্যটা ধরে নেবে, তোমাকে বলে দিয়েছে সমগ্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের সমগ্রতল 2πr² বলে দিয়েছে, ওখান থেকে তুমি আর এর ভ্যালু বের করে নেবে, আর কে 2 দিয়ে গুণ করে দিলে ব্যাস পেয়ে যাবে। চলো করে নিই। তাহলে দেখো আমি ধরে নিয়েছি যে ধরি বাটিটির মুখের ব্যাসার্ধ সমান সমান 8 সেন্টিমিটার, প্রশ্ন মতে 2πr² মানে আমাকে বক্রতলটা বলে দিয়েছে, এইটা ধরো বাটিটা, তাহলে এই বাটিটার আমি ধরে নিয়েছি তোমার, এই বাটিটার আমি কি ধরে নিয়েছি, এই ব্যাসার্ধটা, এই যে ব্যাসার্ধটা, এই যে এটাকে আমি স্মল আর ধরে নিয়েছি। এবারে এই বাটিটা বানাতে এই ওপরে যে পাতটা লেগেছে স্টিলের পাটটাই তো তোমার হচ্ছে সমগ্রতল, এই অর্ধগোলকের সমগ্রতল বা পার্শ্বতল, তাহলে তোমার সেটা বলে দিয়েছে 2πr² সমান 127.2 বর্গ সেমি। তাহলে 2 ইন্টু পায়ের ভ্যালু 22/7 ইন্টু r² সমান সমান, এটা গুণ করলে 889 হবে, তার সাথে 2 যোগ করলে 891/7, নিচের 7 ক্যান্সেল হলো, 2 ইন্টু 22টা ডান দিকে ভাগ হিসাবে আসলো, 11 দিয়ে কাটলাম, 11 দুগুণে 22, 11 দিয়ে এটা কাটলে 8 11 89, 11 1 11 81, তার মানে পড়ে রইলো r² সমান সমান 81/2 দুগুণে 4। এই তাহলে r²টা ডান দিকে রুট আন্ডার হিসাবে গেল, তাহলে রুট আন্ডার 81/4, তার মানে r সমান সমান 9/2, তাহলে ব্যাসটা কত হয়ে যাবে 2r, তার মানে 2 ইন্টু 9/2, তার মানে 9 সেমি। তাহলে দেখো তোমার তো বাটির মুখের ব্যাসই চেয়েছিল, সেটা তুমি পেয়ে গেলে 9 সেমি, ইজিলি পেয়ে গেলাম। আমি তোমাকে বলেছিলাম যে গোলকের অঙ্কগুলো করা সহজ, তার কারণ হচ্ছে এখানে কেবলমাত্র একটাই ভ্যারিয়েবল, ফলে তোমার অঙ্কগুলো করা অনেকটা সহজ সাধ্য হয়ে ওঠে, এতটা কঠিন না অঙ্কগুলো, খুবই ইজি। খালি তুমি যদি একবার ব্যাসার্ধটা জেনে যাও, তোমার সমস্ত ফর্মুলাতেই দেখবে ব্যাসার্ধ কাজে লাগবে, ঠিক আছে। তো ব্যাসার্ধটা আগে খুঁজবে, যদি পাও তাহলে ভালো কথা, যদি না পাও তাহলে সেটা বের করবে কিভাবে সেটাতে আসবে, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক দেখো, 7 দাগের অঙ্কটা কি বলেছে,
একটি নিরেট লোহার গোলার ব্যাসের দৈর্ঘ্য 2.1 সেমি, ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি। ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে, মানে আয়তন চেয়েছে, তাই হিসাব করে লিখি, তার মধ্যে ব্যাসার্ধও বলে দিয়েছে, ভালো কথা, পাতি লেবুর মতো অঙ্ক। নেক্সট, ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি। বক্রতলের ক্ষেত্রফল মানেই সমগ্রতলের ক্ষেত্রফল, সেটা তোমাকে আমি বলেছি যে বক্রতল মানে সমগ্রতল, সমগ্রতল মানে বক্রতল একটা গোলকের, আর এটা একটা নিরেট, তার মধ্যে কোনো কনফিউশনই নেই। তাহলে নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে আর সমান 2.1 সেমি। ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে, তাই হিসাব করে লিখি, ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি। আচ্ছা, এই অঙ্কটা আমাদের এই আজকের ভিডিওর ইনস্টলমেন্টের শেষ অঙ্ক। ঠিক আছে, চলো নেক্সট দিন অন্য অঙ্কগুলি আলোচনা করব, আগে এই অঙ্কটা শেষ করে নিই। তাহলে দেখো, আমাকে বলে দিয়েছে নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সমান সমান আমাকে বলে দিয়েছে কত, আমাকে বলে দিয়েছে 2.1 সেমি। ঠিক আছে, আয়তনটা ফর্মুলা আমি বের করে নেবো, যেহেতু কত ঘন সেমি লোহা আছে জিজ্ঞেস করেছে, তার মানে আয়তন বার করতে বলেছে, অর্থাৎ 4/3 পাই আর কিউব, তার মানে 4/3 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর কিউব মানে হচ্ছে 2.1কে 3বার গুণ, পয়েন্ট তুললে নিচে 3টে 10 আসলো। ঠিক আছে, 7 দিয়ে কাটলাম, 21কে 3 দিয়ে 3 কেটে দিলাম, ওপরে সব কটাকে গুণ করলাম, হয়েছে 38,808, আর নিচে 3টে 10, তার মানে 1000। হাজার মানে হচ্ছে ওপরে 3টে ঘরকে ছেড়ে তার আগে একটা পয়েন্ট বসাবো, অর্থাৎ 38.808 ঘন সেন্টিমিটার। এটা হয়ে যাবে আমার উত্তর। নেক্সট দেখো, বক্রতলের ক্ষেত্রফল যখন চেয়েছে, অর্থাৎ তোমার লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল, তার মানে হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল, তো সেটা ফর্মুলা হচ্ছে 4πr², তার মানে 4 ইন্টু 22/7 ইন্টু r², তার মানে 2.1 ইন্টু 2.1 মানে তোমার 21/10 ইন্টু 21/10, তা সেটা হয়ে গেল তোমার 5544 ডিভাইডেড বাই 100, তার মানে 55.44 বর্গ সেমি। অর্থাৎ আমাকে বক্রতল চেয়েছিল, সেটা আমার বেরিয়ে গেল উত্তর। ঠিক আছে, তাহলে চলো আজকের ভিডিওটা এতটাই রইল, নেক্সট দিন 8এর দাগ থেকে আলোচনা করা হবে। তার মধ্যে তোমরা এই অঙ্কগুলো অবশ্যই খাতায় কষে নেবে, আমি যেভাবে ফর্মুলাগুলো লিখেছি সেভাবে। তো চলো, নেক্সট দিন দেখা হবে আবার KMath0987 এই চ্যানেলে। সাবস্ক্রাইব করবে অবশ্যই, যদি সাবস্ক্রাইব করা না থাকে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। চলো।